আমি জানি না এটা বলাটা একটু কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে নাকি, যে মনে হয় না কোনো মেয়ের সাহস আছে যে ওরকম কমেন্ট করে। সাহসের কি আছে? কফি চায়ের নেশা আছে? কফি নেশা আছে, ব্ল্যাক কফি নেশা। ব্ল্যাক কফি চিনি নেশা আছে? ছাড়া। কবে থেকে ধরলে কফি মানে এই কফির নেশা? অ্যাকচুয়ালি আমার ছিল লাল চার নেশা। আচ্ছা। আগে অত চায়ের নেশা ছিল না, বিয়ের পরে লাল চার খুব নেশা হয়। আমার ওয়াইফ লাল চা খেতে খুব পছন্দ করে, চিনি ছাড়া, ওকে, একটু কড়া করে। দাও। রিসেন্টলি যেটা হয়েছে সেটা হচ্ছে ব্ল্যাক কফির নেশা। আচ্ছা, এটা হয়তো রাইডে যাই, যেহেতু রাত্রিবেলা রাইড করতে হয়, তো রাইড টাইড করি, ওই জন্য এই কফি খাওয়ার একটা কালচার শুরু হয়েছিল। মানে এই তোমার রাইডে এই কফি চায়ের নেশাটা কি মানে মানে রাইডের জন্য আরো বেড়েছে? রাইডের জন্য আরো মানে রাইড থেকে শুরু করেছি কফি, মানে ভেবেছিলাম যে কফি খেলে হয়তো ক্যাফেন যেহেতু থাকে ঘুম টুম কাটবে। আচ্ছা। বাইক রাইডের সময় ঘুম পাওয়া হচ্ছে খুব রিস্কি জিনিস। আমি সব থেকে রিস্কি মনে করি মানে ড্রাইভিং এর শুধু সময়। ফোর হুইলারের ক্ষেত্রেও সেটা। এবার ফোর হুইলার তাও কিছু সময় ব্যালেন্স করা যায়, টু হুইলার তো যদি চোখ কোনো লেগে যায় মুশকিল খুব। তো এইভাবে কফি খাওয়াটা কফিতে আরো বেশি করে, কিন্তু তারপরে টেস্টটা প্রথম দিকে সহ্য করা যেত না, এত বাজে ছিল, কিন্তু এখন ওটাই কেন এনে দারুণ লাগে। তবে যদি এক্সট্রিম ঘুম পায় তাহলে কফি কিছু হেল্প করতে পারে না, আমি দেখেছি। আর অতিরিক্ত পরিমাণ কফিও শরীরের জন্য ভালো না। ভালো নয়। মডারেট অ্যামাউন্ট অফ কফি ভালো। এত কথা এই জন্যই বলছি বিকজ ওকে একটা কফি ট্রাই করাচ্ছি। ভিয়েতনামিজ কফি আগে ট্রাই করেছো? না, ভিয়েতনামিজ কফি আমার কিন্তু কফি জাস্ট নিজের বাড়িতেই বানিয়ে খাই অর্ধেক টাইম, চিনি ছাড়া। সেটা নেসকাফে হোক যেটা হোক, ওইগুলো গুলে নিয়ে খাই। আচ্ছা, এটা কেমন লাগছে? এটাও দারুণ লাগছে, এটা ঠান্ডা, বেশ সুন্দর লাগছে, হালকা দুধ দেওয়ার আছে এর মধ্যে, ভালো লাগছে ঠান্ডা। তুমি মানে কোনো বেড়াতে টেড়াতে গিয়ে নতুন খাবার দাবার ট্রাই করো? আমার বাইরে কফি ধরো, খাবার ধরো, সেই জায়গার লোকাল খাবার ধরো, নাকি সেই জিনিসগুলো এড়িয়ে যাও? ট্রাভেল করো যেহেতু বাইকে, তুমি উল্টোপাল্টা খাবার ট্রাই করো না ফর ইওর হেলথ? উল্টোপাল্টা খুব খাবার খাই, তবে এখন আমাকে যে রোগা দেখে মনে হচ্ছে তার একটা কারণ হচ্ছে যে বেশিরভাগ ফ্যাটটা থাকে না গ্রেভিতে, আমি গ্রেভিটা অ্যাভয়েড করি ধরে নাও। আর আরেকটা জিনিস কি, সেটা হচ্ছে বেশিরভাগ ফ্যাট থাকে গ্রেভিতে। মাংসাশী আমরা সবাই। মাংসাশী, আমি খুব মাংসাশী। মাটন, চিকেন এই দুটো মাংসই খাই, আর কিছু খাই না। কিন্তু ব্যাপার হচ্ছে যে ধরে নাও কোনো রেস্টুরেন্টে গিয়ে আমি চিকেনের কোনো ডিশ অর্ডার করলাম, আমাকে যে চিকেন দো পেঁয়াজা, চিকেন কষা একই জিনিস, চিকেন, এটাই আমি খালি জানি। মানে তুমি মাংসটার দিকে টার্গেটটা রাখো? মাংসটা খালি তুলি ওখান থেকে, ড্রাই কিছু ডাল দিয়ে ভাতটা খাই, কিন্তু ওই গ্রেভিটাতে যেহেতু ফ্যাটটা বেশি থাকে ওই জন্য আমি গ্রেভিটা আমি খাই না। মানে এটা তোমায় কি মাছ নিডেড এনার্জি দেয় সেটার জন্য, নাকি তুমি খেতেই ভালোবাসো মাংস? গ্রেভিটা, মাংসটা মেন ব্যাপার হচ্ছে যে মাংস ছাড়া আমাকে খেতে ভালো লাগে না। মানে বেড়ানোর তো একটা মানে জানি না, আমার তো বলতে হবে না যে আমার মানে ঘোরার মধ্যে খাওয়াটা একটা ইম্পর্টেন্ট পার্ট। বাঙালির তো বেশি করে, বাট বাঙালি একটা জায়গায় একটা ব্যাপার আছে, বাঙালি ট্র্যাডিশনালি বেড়ানোর সময় নিজের খাবারটা সঙ্গে নিয়ে যায়, নয়তো যে ট্রাভেল এজেন্সির সাথে যাচ্ছে তাদেরকে খাবার তৈরি করতে বাধ্য করে। আমি নাম করবো না, আমাদের ছোটবেলায় অনেক বিজ্ঞাপন দেখতাম, সঙ্গে করে কুক নিয়ে যাওয়া হয়, রান্না করা হয়। হোপফুলি চেঞ্জ হয়েছে, লোকাল খাবার খেতে হবে এরকম কোনো মাথার দিবি কেউ দেয়নি, বাট একটা জায়গার ঘোরার, একটা কালচার জানার, জায়গা জানার মধ্যে আমার মনে হয় খাওয়াটা ইজ ইকুয়ালি না। লোকাল খাবার ব্যাপারটা হচ্ছে যে যখন ঘুরতাম আমি আগে থেকে, প্রথম থেকে, বা আমার একটু কি অ্যাডভেঞ্চার ট্রাভেল পছন্দ। ইয়েস। মানে ধরে নাও একটা গ্লেশিয়ারে ট্রেকিং এ চলে গেলাম 10 দিন 15 দিনের জন্য। তাহলে তোমার ক্যাম্পিংও নিশ্চয়ই পছন্দ। ক্যাম্পিং, এবার ধরো ক্যাম্পিং করলে সেখানে তো তোমার একটা খাবার দাবার রিসোর্স নিজের মতন করে তৈরি করলে, সেই প্রসেসটা তোমার পছন্দ। হ্যাঁ, ও আমার ওটাই পছন্দ, নিজে রান্না করব, নিজেরা করে একটু পিকনিক স্টাইলে হবে জিনিসটা, একটুখানি বারবিকিউ করব, সেটা যদি একটু কাঁচাও থাকে সেটা খেয়েও সেলিব্রেট করব। কাঁচা তো থেকে থাকবে, কোনো না কোনো কাঁচা থেকে থাকে। ক্যাম্পিং যারা রেগুলার করে কাঁচা মাংস হয়নি, মুখে পড়ে যায়নি, এটা হতে পারে। হয়েছে কাঁচা মাংস হয়েছে। খুব প্যাথেটিক রান্না হয়েছে, এরকম কোনো ইনসিডেন্ট হচ্ছে? যেমন এই কাঁচা মাংস নিয়ে তোমার একটা তাহলে গল্প বলি ছোট্ট দেখে। এটা হচ্ছে আমাদের 2016 মোস্ট প্রবাবলি, 2016-এ আমি একটা ট্রেক করতে গেছিলাম উত্তরাখণ্ডে। ট্রেকটার নাম হচ্ছে মায়ালি পাস। পাস মানে তুমি হয়তো আশা করি জানো যে আমাদের যে লা থাকে, নাথুলা পাস যেরকম হয়, তো পাস হচ্ছে দুটো মাউন্টেন পিকের মিডিল দিয়ে যে পাস করার জায়গা ওটা। তো ওই মায়ালি পাস হচ্ছে 17,000 ফিট মতো অল্টিটিউড আছে বাবা। এবার আমাদের ট্রেকটা শুরু হচ্ছিল উত্তরাখণ্ডের গাড়ওয়ালের একটা ছোট্ট গ্রাম ঘুটু বলে। ঘুটু থেকে ট্রেক স্টার্ট করবো আমরা। ট্রেক স্টার্ট করে প্রথম দিন যাবো হচ্ছে রি বলে একটা জায়গায়, সেকেন্ড দিন রি থেকে আস্তে আস্তে পাশের দিকে যাব। মানে ওটা নাবা হচ্ছে ঘুটু থেকে স্টার্ট করে গিয়ে কেদারনাথে নামবে। আচ্ছা, মানে কেদারনাথ উপর থেকে তুমি আসছো, মানে উপরে বাসুকি তালফাল হয়ে বাসুকি টপ হয়ে তুমি কেদারনাথে নামবে। তো ওইটা হচ্ছে প্রথম দিন। আমরা ঘুটু থেকে ট্রেক স্টার্ট করেছি, 6-7 কিলোমিটারের একটা স্ট্রেট ছিল।
তো ওখানে যেতে গিয়ে পৌঁছে গেছি মোটামুটি। হ্যাঁ। পৌঁছে গিয়ে ওখানে জিএনবিএন ছিল, গাড়ওয়াল মন্ডল বিকাশ নিগম, যেটা হ্যাঁ। রিতে জিএনবিএন আছে এখন। রিও ওদের property ছিল। প্রপার্টি ছিল। ওকে। তো এবার সেই জায়গাটাতে আমরা গিয়ে পৌঁছে এমনি ড্রেস ফ্রেসগুলো চেঞ্জ করছি ওখানে। তো একটা লোকাল দুটো বাচ্চা এসছে। আচ্ছা। তো এবার তারা এসে বলছে যে আমাদের এখানে একটা ভেড়া শিকার করা হয়েছিল, তো সে মাংস আছে, বেঁচে আছে, তো তোমরা কি নেবে? আমরা বললাম হ্যাঁ নেবো। কত 200-250 টাকা করে কেজি বলেছিল তখন, তো মাংসটা নিয়ে এসছে। তো দেখলাম একটা লেগ পিস, বড় বেশ লেগ পিস, 2.5-3 কিলো মতো মাংস ওর মধ্যে রয়েছে। তো সেটা আমরা কিনেছিলাম, কিনে ওখানেই রান্না হচ্ছে, মাটনের মতো রান্না হচ্ছে পুরো। আমাদের গাইড ফাইড যারা পোটার ছিল তারাই রান্না করছে। এবার তার মধ্যে ড্রাই আইটেম কিছু শুকনো ছোট ছোট পিস, সেটাতে মোটামুটি একটু মশলা টসলা মাখিয়ে আগুনের মধ্যে ফেলে দিয়েছে। আচ্ছা। হ্যাঁ, এবার একটু ছাইটাই লাগিয়ে আগুনের মধ্যে ফেলেছে। বাকি তো তোমার হাঁড়ি টাড়িতে যেরকম কড়াই টড়াইতে রান্না হচ্ছে, বাকি ওটা ডাইরেক্ট আগুনে ফেলা আছে। এবার কিছুক্ষণ পরে ওই একটা পিস তুলে দিয়েছে টেস্ট করার জন্য। আচ্ছা। আমি নিয়েছি ছোট মতো পিস, দিয়ে মুখে দিয়েছি, ডাইরেক্ট কামড়েছি, পুরো একদম কাঁচা। হ্যাঁ। তো ওইটা লেগেছে হচ্ছে পুরো কাঁচা। ক্যাম্পিং করার সময় বলতে পারো ওরকম, মানে তখন মাথাটা তো একটু গরম হয়ে থাকে। হ্যাঁ, গরম হয়েছিল। কিন্তু তখন কি করলে? তো ওটা তো খেতে পারিনি। হ্যাঁ। তো তারপরে আরো ওটাতে 20-25 মিনিট সময় দেওয়ার পরে যে টেস্টটা আমরা পেয়েছিলাম ওটা দারুণ ছিল। মুখে মেল্ট হয়ে গেল পুরো। মানে টাইম দিতে হয়েছে, কোনো ভালো জিনিসের টাইম লাগে। ঠিক আছে, তো ভালো জিনিসের টাইম লাগে, এই কথাটা কেন বললাম, এটা আরেকটা ক্ষেত্রেও সত্যি, সেটা হচ্ছে আমাদের জীবনের ক্ষেত্রেও সেটা স্বাভাবিক। যে তুমি যে এই যে জার্নিটা স্টার্ট করলে, কন্টেন্ট ক্রিয়েশনের জার্নি, যেটা লাস্ট 10 বছরে ভারতবর্ষে অনেকেই এই জার্নিটা করেছে। এক একজন এক একটা স্টেজে আছে। কেউ নতুন কিছু অনুধাবন করে এটা ছেড়ে দিয়েছে, কেউ এটার মধ্যে পড়ে আছে ডিফারেন্ট স্টেজে। অ্যাকচুয়ালি আমার ট্রেকিং এর নেশা প্রথম থেকেই ছিল। ট্রেকিং আমি করতাম। আচ্ছা। এবার ট্রেকিংটা এরকম করতে আগে কি একটা জিনিস ছিল যে ধরে নাও কোনো একটা ট্রেকিং করতে যাচ্ছি, এবার ট্রেকিং ধরে নাও 10 দিনের ট্রেকিং থাকলে প্রথম 1-2 দিন পর থেকে নেটওয়ার্কটা আস্তে আস্তে চলে যায়। এবার তখন কি ছিল যে যেদিনকে নেটওয়ার্ক যাবে সব থেকে খুশি সেদিনকে আমি হতাম। আচ্ছা। আর এখন নেটওয়ার্ক ছেড়ে বেরোতে পারি না, কারণ তখন অফিসের ফোন আসতো। ইউটিউব স্টার্ট আমি করেছি হচ্ছে 2020-তে স্টার্ট করেছি। অ্যাকচুয়ালি কি আমি ট্রাভেলটা আগে থেকেই করতাম, অ্যাডভেঞ্চার ট্রাভেল। আর এসে কি ওই যে ট্রাভেলের যে স্টোরিগুলো, মানে তুমি ধরো না একটা অ্যাডভেঞ্চার করে আসছো, কারেক্ট, তো কাউকে বলার মধ্যে যে তৃপ্তি, সেটা ভিডিওর জন্য নয়। হ্যাঁ, আমরা বাড়িতে ফিরে এসে আমাদের ভাই বোনকে বলি, ছেলে মেয়েকে বলি, বা আমাকে বলি, সেই যে তাদের চোখে মুখে সেই এক্সাইটমেন্টটা, যে তোর অভিজ্ঞতাটা কি হলো, তো সেটা তোমার তখন থেকেই ভালো লাগতো। ভালো লাগতো বলতে, গল্প বলতে। এবার যে সবাই যে ওই ব্যাপারটাতে ইন্টারেস্ট দেখাবে সেটা তো নাও হতে পারে। মানে ধরে নাও কারো ট্রেকিং এর ইচ্ছাই নেই, আমি তাকে গিয়ে ট্রেকিং এর গল্প বলছি এক্সাইটেড হয়ে, তো সে আচ্ছা বলে টেলে দিত ব্যাপারটাকে, শুনতো না হয়তো অতটা। তো সেইভাবেই ব্লগিংটা শুরু হয়েছে। ইভেন তখনও আমি সেরকম কিছু ব্লগারকে দেখিও নি সেরকমভাবে। তো তারপরে আস্তে আস্তে ভাবলাম যে এটা শুরু করা যেতে পারে। তখন আমি জিম যেতাম, জিমে আমার সাথে একটা সৌমদীপ বলে ছেলে ছিল, সে এখনো আমার সাথেই রয়েছে। ও ব্লগিংটা করতো তখন। আচ্ছা। তো ও করছে, ওটা দেখতে দেখতে আমি বললাম তাহলে আমিও করি। তো এরকম ভাবেই শুরু হয়েছিল আর কি। তারপর বাইক নিয়ে বেরিয়ে পড়লে? তারপরে ভাবলাম যে ট্রেকিংও করেছি প্রথম, তখন একদম প্রথম ব্লগিং শুরু করি হচ্ছে একটা উইন্টারে আমি করেছিলাম তুঙ্গনাথ ট্রেক। উইন্টারে তখন জানুয়ারি মাসে তুঙ্গনাথে প্রায় হ্যাঁ খাচ্ছি হাঁটু অব্দি বরফ ছিল তখন। তো আমি আর আমার ওয়াইফ গেছিলাম তুঙ্গনাথ। এখান থেকে ট্রেনে করে রাজধানী করে গেছিলাম হচ্ছে দিল্লি থেকে একটা নন্দাদেবী এক্সপ্রেস বা সামথিং কিছু একটা ট্রেন ছিল, ওটা করে গেলাম হরিদ্বার থেকে গাড়ি নিয়ে গেলাম হচ্ছে সারিগাঁও, প্রথমে তো দেউরিয়া তাল। তো ওই সময়ের দিকে হঠাৎ করে একটুখানি ফোনের মধ্যে কথা বলা শুরু হলো, তখন ওইভাবেই ব্লগিংটা শুরু হয় আর কি। পায়ে এসিএল টিয়ার হয়েছিল? হ্যাঁ, না আমার হচ্ছে লেফট নিতে একটা এসিএল টিয়ার হয়েছে, আর রাইট নিতে হচ্ছে বাজেভাবে ইনজিওর্ড এসিএল। তো লেফট নিটা অলরেডি অপারেশন হয়ে গেছে, যেটা বলছিলাম। তো লেফট নিতে লেগেছিল হচ্ছে ফুটবল খেলতে গিয়ে, সেটা আমাদের পাড়াতে ফুটবল খেলতে গিয়ে লেগেছিল, ওটা পুরো ছিঁড়ে যায় অনেক দিন আগে। আর রাইট নিটা হয়েছিল বাইক অ্যাক্সিডেন্টেই হয়েছিল। তবে ব্যাপারটা এরকম হয়েছিল যে হাজরা মোড়ে আমি সিগন্যালে দাঁড়িয়েছিলাম, এবার আমার একটা স্বভাব আছে একটু সিগন্যালে আগে গিয়ে দাঁড়ানো, সিগন্যালটা খুলবে বেরিয়ে যাওয়া আগে। এবার সেই সময় পেছনে একটা ছোটো হাতি ছিল, ও কোনো কারণে টাচ করে দেয় আমার বাইকের পেছনে। আমি জাস্ট বাইকটা রান করেছি আর ও টাচ করে, আমি ডিসব্যালেন্স হয়ে গেছি, পা দিয়ে বাঁচাতে গেছি, চোট লেগে গেছে। কত বছর আগে এটা হয়েছিল? রাইট নিতে হয়েছিল 2014-15-তে হয়েছিল,
2014 বা 15-তে এরকম তখনও তুমি ব্লগিং স্টার্ট করো না, ব্লগিং বা বাইকিং স্টার্ট করেছো, মানে ট্রাভেলিং bike করা তো স্টার্ট আমার করেছো? ছিল, travelling এবার তোমার এই ব্যথা দুটো পায়ে দুটো নিতেই যে ইনজুরি হলো, হ্যাঁ। এরপরে তো তোমার বাইক চালানোতে কোনো অসুবিধা হলো না? মেন ব্যাপার হচ্ছে যে এক্সারসাইজের মধ্যে থাকতে হবে। এক্সারসাইজ যখনই করি, যেমন আমার ব্যাক পেনের সমস্যা রয়েছে, এক্সারসাইজ করি আমার ব্যাক পেন ঠিক থাকে, হ্যাঁ ব্যাক পেন নিয়ে লম্বা বাইক ট্রিপ ম্যানেজ করছো? হ্যাঁ এটা আই উড লাভ টু নো, মানে এই জায়গাটা আমি আগে ভুলে যাওয়ার আগে যে কিভাবে ম্যানেজ করছো? এক্সারসাইজ তো একটা জেনারিক ওয়ার্ড, এক্সারসাইজ কি করছো? এক্সারসাইজ করছি, 4-5টা স্ট্রেচিং এক্সারসাইজ করি, একটু ওয়েট ট্রেনিং করি, জিমে যাই, একটা পার্টনার আছে খুব ভালো জিমের আমার পার্টনার, ওই আমাকে এন্থু দেয় আর কি। কোনোটাই করি না কাজে, না এক্সারসাইজ হতাশা হওয়া ছাড়া উপায় নেই। আমি ইভেন সবাইকে বলি, আমার যারা ভিউয়ার্স রয়েছে তাদের সবাইকে বলি, এবং তোমার ভিউয়ার্সদেরও বলছি যে আমার ভিউয়ার মানে ওর ভিউয়ার আর কি, এরপর থেকে কোনো ব্যাপার না। তো মানে ব্যাপার কি যে যদি কোনো অ্যাডভেঞ্চার ট্রাভেল কখনো করতে চাও, তাহলে সবার আগে এক্সারসাইজের মধ্যে থাকবে, মানে পাহাড়ে যাবে গিয়ে বা কোনো জায়গায় ক্যাম্পিং করবে, ট্রেকিং করবে, বাইক রাইডিং করবে, তো এক্সারসাইজটা কিন্তু মাস্ট। মানে যদি তুমি এক্সারসাইজের মধ্যে থাকো তাহলে ট্রিপটা অনেক ইজি হয়ে যাবে। যদি এক্সারসাইজ না করে যাও তাহলে মনে হবে সত্যি এত অ্যাডভেঞ্চার তো আমি এক্সপেক্ট করিনি। না বাইক রাইড বলে শুধু নয়, যে কোনো রকমের অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটির জন্য সেটাই বলছি। কোমরে চোট পাওয়াটা খুবই নর্মাল। মানে বাইক চালানোর অল্প বিস্তর অভিজ্ঞতা, ওর মতন অভিজ্ঞতা না কম বয়স থেকে বাইক চালানোর জন্য, এবং মাঝে মধ্যে একটু লম্বা ট্রিপে যাওয়ার জন্য নিজের জন্য চোট তো লেগেইছে। আমি আমার একটা প্রসঙ্গে আসছিলাম, সেটা তো বাইকের জন্য অনেক সময় চোট লেগেছে কোমরে, কিন্তু ব্যথা অনুভব করছি। আমরা আলোচনা করছিলাম যে বাইকও কি একটা রোল প্লে করে তোমার কোমরের ব্যথা বাড়ানো কমানোর জন্য? বাইক রোল প্লে করে, যেমন বিশেষ করে যে বাইকের ভারসাম্য ধরো তোমার কোমরের উপরে ডিরেক্ট প্রেসার পড়ছে, তুমি স্ট্রেট হয়ে চালাচ্ছ যে বাইকটা, আমার মনে হয় সেই বাইকে, আমার মনে হয় লেম্যান হিসেবে সেই বাইকে তোমার স্পাইনের উপরে বেশি প্রেসার পড়ে নাকি? একদম, যেগুলো তুমি একদম স্ট্রেট বসে যে বাইকগুলো চালো। যেমন আমার একটা ব্যাক পেনের সমস্যা হয়েছিল আগে। আমার ক্লাসিক এখানে রয়েছে আমার, যদিও ক্লাসিক নিয়ে আগে আমি লং রাইড করতাম। এবার আমার হাইট হচ্ছে 6'4", তো ক্লাসিকটা আমার জন্য একটু নিচু, আমাকে একটু ঝুঁকেই চালাতে হয়, তো কোমরে এটা লোয়ার ব্যাকে সমস্যা হয়। আর তারপরে ক্লাসিকের সিটের তলে, ওর তো রেয়ার শকার রয়েছে, তার সাথে সিটের তলে একটা স্প্রিং আছে আগেকার ক্লাসিক, এখন ওরা হয়তো চেঞ্জ করে দিয়েছে, এখন ওটা মডিফাই করেছে তাই না? হ্যাঁ, তো ওই সিটের তলায় যে স্প্রিংটা রয়েছে ওটাও সবসময় না বাউন্স করতে থাকে, ওটা তোমার প্রেসারটা অ্যাবজর্ব করে। হ্যাঁ, এবার একটা টাইমে ওটা মনে হয় যে হয়তো কোমরের জন্য ঠিক, কিন্তু যখন লং টার্ম চালাবে তখন ওটা কোমরে এফেক্ট করে। হ্যাঁ, তো সেই সময় সমস্যা একটা হয়েছে। তো তারপরে আমি দেখলাম যে আমার এই জিনিসটা করতেও হবে, আমি ইন্টারেস্টেড ছিলামই তখন থেকে মোটো ব্লগিং। অলরেডি তখন আমার মানে প্রায় 40-45-50 হাজার সাবস্ক্রাইবার বানিয়েও ফেলেছি তখন এই নিশ সেগমেন্ট, বুঝতেই পারছো। আজকের দিনে সাবস্ক্রাইবারটা কত একটু বলো? আজকে ইউটিউবে এখন 2,17-18-2,19,000। মানে বাংলা ল্যাঙ্গুয়েজে ভিডিও বানায় তো, সেখানে কিন্তু অলরেডি পজিশনটা স্যাচুরেটেড, সেখানে যে নাম্বারটাও বলছে সেই নাম্বারটা অনেক আমার কাছে, এটার ভ্যালু কিন্তু অনেক। একটা ব্যাপারটা কি বলতো দীপদা, মানে মানুষ ব্লগ দেখে দুটো কারণে। এক হচ্ছে যে আমি ব্লগটা দেখে আমিও এরকমভাবে ঘুরতে যাব, আরেকটা কারণ হচ্ছে আমি এই জিনিসটা করতে পারবো না তাই দেখবো। আমার মনে হয় এই দুটো কারণেই মেইনলি মানুষ ব্লগ দেখে। বেসিক্যালি ওই যে দ্বিতীয় যেটা বললে, সেটা যদি অন্যরকম ভাবে বলি, সেটা হচ্ছে আমি স্বপ্ন দেখবো, মাই ডিজায়ার, যেটা হয়তো আমি ফুলফিল করতে পারবো না। আমি লক্ষ্য করে দেখেছি এই সেকেন্ড যে টাইপ অফ পিপল, তুমি বলতে পারবে, কারেক্ট মি ইফ আই এম রং, মানে বাঙালি যারা দর্শক, এই স্বপ্ন দেখার দর্শকের সংখ্যাটা কি কম না বেশি? যে তোমার জন্য দেখবো, মানে তুমি করতে পারছো, আমি তোমার চোখে স্বপ্নটা পূরণ করি, এটা বাঙালিরা কি কম? আমার মনে হয়েছে, তোমার কি মনে হয়? না, কম নয়। তার কারণ হচ্ছে যে এরকম আমি প্রায় রেগুলার বেসিস এবং প্রত্যেকটা ব্লগেই কমেন্ট পাই যে দাদা তুমি যে জিনিসটা করছো আমি তোমার মধ্যে দিয়ে নিজের স্বপ্নটা ফিল করছি। তো এরকম মানে আমি এরকমও দেখেছি, যেহেতু আমি অ্যাডভেঞ্চার ট্রাভেল করি, আমি সবসময় বলি আমি অ্যাডভেঞ্চার ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটার, তো মানে আমি এরকম আমার ফলোয়ার দেখেছি যে আমার সামনে এসছে, তার হাতের লোম পুরো খারাপ হয়ে গেছে, বুঝতে পেরেছি, হ্যাঁ হাতটা কাঁপছে তার, মানে এরকম আমি দেখেছি। আমার অনেক ফলোয়ার এসছে যারা মানে লিটারালি তারা কাঁপছে। হ্যাঁ, এটা হয়তো মেবি যেহেতু অ্যাডভেঞ্চার করি বলে, মানে তুমি যেটা করছো সেটা তারা স্বপ্ন দেখছে, শুধুমাত্র তারা যাবে বলে ইনফরমেশন নিচ্ছে। ট্রাভেল ব্লগে দু রকমের অডিয়েন্স হয় বলেই জিজ্ঞেস করলাম, কারণ আমি লক্ষ্য করে দেখেছি বাঙালি বেশিরভাগ সময় চায়, বাঙালি মানুষরা যারা দেখে, ভিউয়াররা, আমি ওখানে যাবো ইনফরমেশনগুলো দিই। তো ট্রাভেল ব্লগাররা বা ট্রাভেল নিয়ে যারা কন্টেন্ট বানায় তারাও সীমিত হয়ে যায় ইনফরমেশন প্রোভাইড করার জন্য, কিভাবে পুরী যাবেন, কিভাবে কাশ্মীর যাবেন। বাট অরিজিনালি তো মানে
আমি যদি ছোটবেলার কথা বলি, আমি ডিসকভারি চ্যানেল কি করতে দেখতাম, হ্যাঁ স্বপ্ন দেখার জন্য দেখতাম। একদম, একদম। আমি আফ্রিকা যেতে পারবো বলে যে দেখতাম তা তো নয়। হ্যাঁ হ্যাঁ আমার শৈশবে তো আমার আফ্রিকা যাওয়ার কথা ভাবিনি, আমার স্বপ্ন যেটা আমি দেখছি, কি দেখছি কি জগৎ, আমি ওখানে কোথায় কোথায় যেতে পারবো, কি দাম, এটা জানতে চাইনি। আমরা সবাই সেই মনস্তাত্ত্বিক ব্যাপারের মধ্যে ছিলাম। একদম। আমার কাছে ট্রাভেল সেটাই, হ্যাঁ যে নাই বা পেলাম ইনফরমেশন কোথায় থাকবো, আমার কথা বলছি, হ্যাঁ। আমি দেখবো, আমি রাত্রেবেলা ঘুমটা ভালো হবে, এখনো তাই। একটা ভালো ব্লগ দেখে আমার মাইন্ডটাকে অনেকটা বেশি, মানে বাংলায় জায়গা বলে চাঙ্গা করে। মানে আমি চাঙ্গা হয়ে রাত্রিবেলা একটু ঘুমাবো, একটা পজিটিভ ভাইবস পাবো। আমি ওখানে যেতে পারলাম কিনা ডাজেন্ট ম্যাটার, এটা আমি বলছি আমার কথা। তো তোমার ব্লগ দেখেও, ব্লগ দেখে ফিল তোমার সেই জায়গাটা, তোমার চোখে মুখে সেই এক্সপ্রেশনটা, তুমি সেই জায়গাটাকে কতটা ফিল করছো। দেয়ার আর টুরিস্টস, দেয়ার আর ট্রাভেল ব্লগার। ট্রাভেল ব্লগিং ইজ ডিফারেন্ট, তুমি অ্যাজ এ ট্রাভেলার ইজ ডিফারেন্ট হওয়ার কথা। আমার তোমাকে দেখে মনে হচ্ছে যে তুমি ট্রাভেলার, বিকজ তোমার বডি ল্যাঙ্গুয়েজে সেটা, হ্যাঁ কোনো কোনো জায়গায় তো কন্টেন্টের জন্য তোমাকে পরিশীলিত হতে হবে, বাট তুমি জায়গাটা এনজয় করছো, তুমি জার্নিটাকে এনজয় করছো, একদম একদম জার্নিটাকে এনজয় করছো, সেইটা ভেরি ইম্পর্টেন্ট। এবং সেটার সঙ্গে কতজন কানেক্ট হচ্ছে এটার জন্য এটা জিজ্ঞেস করলাম। কেন কি বেশিরভাগ সময় না মানুষ, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আপনি যা দেখছেন, আপনি আমাকে ইনফরমেশনটা দিন। হ্যাঁ একদম। আর তারপরেও কি বলতো, একটু চেষ্টা করি যে ব্যালেন্স করে করতে, মানে যে ইনফরমেশন যেটা নর্মাল দরকার, যে মিনিমাম রিকোয়ারমেন্ট যেটা আছে ইনফরমেশনের, সেইটা তো দিই, তার সাথে সাথে চেষ্টা করি ব্লগটাকে একটু সিনেম্যাটিক্স বানাতে, আমাদের ড্রোন শট অ্যাড করি, পরে একটু কালার গ্রেড করার চেষ্টা করি, যাতে দেখতেও সুন্দর লাগে। নাহলে শুধু ইনফরমেশনের জন্য মানুষ তো মানে তুমি অ্যাস্থেটিক্সের দিকেও নজরটা দাও। যারা কানেক্ট করতে পারে অডিয়েন্সের সাথে, তারাই যারা হচ্ছে নিজেরা ট্রাভেলার। হ্যাঁ মানে তুমি শুধুমাত্র ব্লগিং ফর দ্য সেক অফ ব্লগিং করে, মানে তুমি নিজে টুরিস্ট নয়, তুমি দুদিন পরে ধরা পড়ে যাবে। এটাই কন্টেন্ট ক্রিয়েশনের জন্য গেলে তুমি যদি নিজে টুরিস্ট নাও, তোমার না বডি ল্যাঙ্গুয়েজ শুধু না, তোমার কর্মে ধরা পড়ে যাবে। সেটা দোষ কিছু নেই, সবাই এটা কর্ম হিসেবে করতেই পারে, বাট সাকসেসফুল তারাই হয় যারা নিজেরাও ট্রাভেলার হয়, আমার মনে হয়। তোমাকে এই জাস্ট অফ ক্যামেরা বলছিলাম না যে আগে যখন ছিল ব্যাপারটা, সিস্টেমটা এরকম ছিল যে যখন জব করতাম তখন ওই কবে নেটওয়ার্ক চলে যাবে সেটাতে খুশি হয়ে যেতাম আর কি। কারণ আমি নিজেকেও ট্রাভেলারই মানি, যে আমার ফোন নেই মানে আমি ট্রাভেলে আরও ভালোভাবে ফোকাস করতে পারবো, জায়গাগুলো দেখবো যেটা চোখের আমাদের 576 মেগাপিক্সেল দিয়ে দেখবো। তখন অত ভিডিও ফটোজ অত কিছু ছিলই না। এটা মানে 2000 তোমার 14, 15, 16, 17, 18। কিন্তু আজকের দিনে ফোন নিয়ে এটা কল্পনা করতে পারো? আজকের দিনে কল্পনা করা যায় না। এবং আজকের দিনে আমি ফোন না থাকলে একটা অস্থিরতা আসে, এই অস্থিরতা কিন্তু আমাদের সবার মধ্যে আসছে। ডাক্তাররাও বলছে এটা ইমিডিয়েট মেমোরি, আস্তে আস্তে আমরা হারিয়ে ফেলছি। আমি যে স্টাইলে ট্রাভেলটা করি ওটা অনেক বেশি খাটনির হয়ে যায় যেহেতু, তো ওই জন্য কিছু কিছু সময় মনে হয় যে নিজেরও একটু রেস্ট দরকার। যতই বেরাও, যতই ফিট হও, মানসিক ক্লান্তি তো ঘিরে ধরে। একদম। কিন্তু মেন্টালি যখন থাকি তখন হয়তো ব্লগ ওই সময় করি না, বা কন্টেন্টের কাজ ওই সময় করি না, বন্ধ রাখি, বা ওই ইনসিডেন্ট বা ওই টাইমটাতে শ্যুটই করলাম না কিছু, সেরকম হয়তো হয়। এবং তার সাথে সাথে এরকমভাবে মানে করলাম না হয়তো ওই টাইমটা। কোনো খুব প্রেশারে আছো, সেই সময় ব্লগ করেছি কিছু সময় মনে হচ্ছে যদি কোনো ব্র্যান্ডের কাজটাকে করেছি হয়তো প্রেশারে থেকে, কিন্তু নিজের কাজ, হ্যাঁ কমিটমেন্টের জন্য করেছি, নিজের কাজ মনে হচ্ছে যে করতে হবে। কোনো সময় স্টপ রেখেছি যে ঠিক আছে একটু কদিন পরে করব, বা আজকে হবে না, ভালো লাগছে না, বা এরকম হয়। আমার ট্রাভেলটা আমি এরকমভাবেই করি যে কোনো বার্ডেন রাখি না, যে আজকে আমার ধরে নাও মনে হচ্ছে এখানে আমি থেকে যাব, বাড়ি থেকে বেরোলাম, বেরিয়ে আমার কোনো প্ল্যানই ছিল না প্রথম 2 দিন বা 3 দিন কোথাও স্টপ দেওয়া। আমি কিন্তু 2 নম্বর দিনে গিয়ে 3 দিন থেকে গেলাম কোনো একটা জায়গাটা পছন্দ হলো কোনো কারণে। কারেক্ট, বিকজ একটা ট্যুরের সার্থকতা তো তুমি যেতে যেতে কি অভিজ্ঞতা করছো, মানে পাচ্ছ। আমি বেড়াতে বেরোই যখন, এই ক্যামেরার পেছনে যে আছে, বা আমরা অনেক সময় এমন বেড়ানো বেরিয়েছি যার কোনো লক্ষ্য নেই। আমরা সামনেও মানে একটা জায়গায় বেড়াতে যাবো যেখানে আমরা শুধু প্লেনের টিকিট কেটেছি, একটা আননোন লোকেশন, যেখানে কোন জায়গা আমরাও জানি না, ফেরত আসার টিকিট কাটি, শুধু যাবো। এক্সপ্লোর করার কোনো বয়স হয় না, আমরা এক্সপ্লোর করবো। আমরা এমন হয়েছে বিদেশ বিভাগে, মানে সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না, উঠিনি, মানে বোকা বোকা শুনতে লাগবে কিনা জানি না, উঠিনি, আমরা শুয়ে থেকেছি, আমরা পরের দিন উঠে বেরিয়েছি, বিকজ জার্নির এক্সপিরিয়েন্স। আজকে ধরো 3 বছর আগে কোনো একটা এমন জায়গায় গিয়ে থাকলে আজকে আমরা বসে সেই জায়গাটা গল্প করছি, মনে হয় যে সকালবেলা কিছুই করি, করে তো অনেক কিছু সবাই। আমার মনে হয় ট্রাভেলের ডিফারেন্ট সেই অ্যাসপেক্টস গুলো থাকে। তো তুমি তো পেশাগত কারণে বেড়াতে যাচ্ছ আজকাল, নিজের জন্য আলাদা করে বেড়াতে যাও? আমি এখনো মানে বলতে গেলে পেশাগত কারণেও যাই, কিন্তু নিজের জন্যই যাই। আমি ক্যামেরা করো না এরকম বেড়াতে যাও? হ্যাঁ, এরকম কত দিন মাঝখানে হয়েছে, ধরো না এই লাস্ট ট্রিপেই হয়েছে। যেমন লাস্ট ট্রিপ ছিল আমার কোরাপুট দেওমালি ট্রিপ ছিল, ফ্যান্টাস্টিক জায়গা। হ্যাঁ একদম খুব সুন্দর জায়গা। এই তোমার আমি 3 দিন হলো 4 দিন হলো এলাম। বর্ষাকালে গেছিল? হ্যাঁ, এই মনসুন। দেওমালির উপরে যে প্রপার্টি গুলো করেছে তো ওটাতেই থেকেছি, ওখানে একদিন থেকেছি। তো কোরাপুট
হ্যাঁ মানে আমাদের তাহলে তাহলে একটুখানি এই গল্পটা বলি। আমাদের প্ল্যান ছিল হচ্ছে রাত্রিবেলা 11টার সময় বেরোবো, বেরিয়ে পরের দিন সকালবেলা 9টার মধ্যে প্রথম যে লোকেশন রম্ভা পৌঁছে যাব। আমাদের রম্ভাতে বুকিং ছিল, ঠিক আছে, করা ছিল বুকিং, তো রম্ভাতে পৌঁছে পরের দিন আবার দেওমালির জন্য ওখান দিয়ে বেরোবো। বাকি ওই দিনটা রম্ভাতে এক্সপ্লোর করবো। কিন্তু জার্নি কিরম আনপ্রেডিক্টেবল হয় অ্যাডভেঞ্চার রাইড তোমায় বলছি। আমরা বেরোলাম রাত 11টার সময়, রম্ভা পৌঁছালাম পরের দিন রাত 12টার সময়। মানে আমার 12 ঘন্টার জার্নিটা 24 ঘন্টা হয়ে গেল অলরেডি। আমাদের বাইকের একটা সমস্যা হয়েছিল, আমার মানে কো রাইডারের একটা বাইকের, ওর ওই সমস্যাটাতে, আচ্ছা হ্যাঁ, তো ওই সমস্যার জন্য আমাদের এতটা লেট হয়ে গেল। তো হলো ঠিক আছে, এবার যে রম্ভাতে যে লেজার টাইমটা কাটাবো ভেবেছিলাম সেটা কাটাতে পারিনি। তো রম্ভাতে পরের দিন মানে রাত্রিবেলা 12টায় পৌঁছালাম, পরের দিন একটু লেট করে ঘুম থেকে উঠলাম, উঠে আবার দেওমালির জন্য বেরিয়ে গেলাম। এবার দেওমালি গেলাম, দেওমালি থাকলাম, তারপরের দিন দেওমালি থেকে ওদের ডুডুমা ওয়াটারফলের সামনে ছিলাম একদিন, ওখানটায় ছিলাম। তারপরে আমরা এলাম হচ্ছে গোপালপুর। গোপালপুরে আমাদের একদিন থাকার প্ল্যান ছিল, গোপালপুরে একদিন এক্সটেন্ড করলাম, কোনো কিছু শ্যুট করিনি, খালি সুইমিং পুলে এনজয় করে চিল করেছো। চিল করে। এই রাস্তায় যেতে যেতে বললে বাইক খারাপ হয়ে যায়, এটা তো তোমার সঙ্গে অনেকবারই হয়ে থাকবে, তোমার অনেকবার গ্রুপে যখন রাইড করো। এটা নিশ্চয়ই হয় না, মানে নর্মাল ধরো আমরা যারা হঠাৎ করে বাইক নিয়ে বেরোবো বা গাড়ি নিয়ে বেরোবো, কোনো কিছু সমস্যা হলে সেটা আমাদের এফেক্ট করে, বিরক্তি চলে আসে। তোমরা এত বছর রাইড করার পর আমার আশা করি সেই বিরক্তিটা আসে। বিরক্তি আসে। এবার লাকিলি মানে টাচউড একটা কথা বলতে আমি চাই যে এখনো অবধি সেরকম মেজার কিছু সমস্যাতে পড়িনি। মানে সেটা হয়তো হ্যাঁ ওটাই হচ্ছে ব্যাপার। মানে একটাই হয়েছিল, আমি একটা কন্যাকুমারী থেকে কাশ্মীর রাইড করছি, সেই সময় আমার বাইকের রিম বেন্ড হয়ে গেছিলো। গুজরাটে ঢুকছি, তখন আমি মহারাষ্ট্র থেকে গুজরাটে ঢুকছি, বড় গর্তে পড়েছিলেন, বড় গর্তে 100 প্রায় 100 স্পিডে ফুল লোডেড বাইক, আমার বাইক রয়েছে পেছনে, অ্যালয় হুইল গাড়ি না, অ্যালয় হুইল, তো রিম বেন্ড হয়ে গেছিলো। তো সেই সময় একটু সমস্যায় পড়েছিলাম, ওইটা ছাড়া সমস্যায় পড়িনি। এবার দেখো আলটিমেটলি আগে কী ছিল, আগে সোলোই ছিলাম, আমি আমার ওয়াইফই রাইড করতাম বেশিরভাগ রাইড, বা আমি সোলো যাচ্ছি এরকম ব্যাপার। কিন্তু এখন আমার একটা কমিউনিটি আছে, একটা টিম আছে আমার, তো সেই টিম মেম্বার্সরাও থাকে অনেক সময়। তো এবার আমাদের একটা টিম মেম্বার আছে যে এইসব ব্যাপারে ও আর কি এক্সপার্ট আছে, ও সাপোর্ট করে দেয়। কমিউনিটি ট্রিপেরও এক্সপার্ট। হ্যাঁ, কমিউনিটি ট্রিপের এক্সপার্ট আমি বলবো না, কিন্তু বাইকের এক্সপার্ট। মানে কোনো সমস্যা হলে, হ্যাঁ সমস্যা হলে দেখে বা মানে এটা ম্যানেজ করে নেব, নিয়ারেস্ট মানে সার্ভিস সেন্টার কোথায় আমি দেখে নিচ্ছি, এই ব্যাপারগুলো আর কি। এইটা ছাড়া ও নিজেরও কিছু ওর ইকুইপমেন্ট থাকে, ও নিজেও ক্যারি করে, সেটা ও খুলে তুলে কিছু একটা করে স্টার্টআপ কিট, ঠান্ডায় গাড়ি বন্ধ হয়ে গেল লাদাখ পাতাকে, বা শুনেছি অনেক জায়গায় সকালবেলা গাড়ি অন হতে চায় না, হ্যাঁ অন হতে চায়, তখন কোল্ড স্টার্ট বা কিরকম একটা কি সব বলে, আমি তো বুঝিও না, করে জাম্প স্টার্ট ব্যাটারি টু ব্যাটারি দিয়ে করতে হয়, ওটাও করতে হয় মাঝে মাঝে। আমরাও কিন্তু জীবনে অনেক সময় অনেক জায়গায় নিজেদেরকে জাম্প স্টার্ট করে থাকি আর কি, যখন বিছানা থেকে উঠতে ইচ্ছা করে না, কুকড়ে যাই আর কি। সেক্ষেত্রে এই বেড়ানো কিন্তু প্রচন্ড মানে উপকারে লাগে, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলে, তাই না? মানে যে সময় তোর বিছানা থেকে উঠতে ইচ্ছা করছে না, সেই সময় একটা বেড়ানোর একটা নিউজ, যেখানে বেড়াতে যাবো তো বিছানা থেকে ঠাক করে আমরা উঠে পড়তে পারি। সব থেকে কঠিন অ্যাডভেঞ্চার রাইডের মধ্যে একটা রাইড হচ্ছে তোমার উইন্টার স্পিতি ভ্যালিতে, উইন্টারে মানে ফেব্রুয়ারি ফার্স্ট উইক নাগাদ আমি ট্রিপটা করেছিলাম 2022-এ ওটা। তো সেই সময় হয়েছিল কি, মানে দিনের বেলা -25-26 ডিগ্রি টেম্পারেচার, রোদ রয়েছে সেখানে -25 ডিগ্রি টেম্পারেচার, এবার রাত্রিবেলা সেটা -32-33 ডিগ্রি অবধি যাচ্ছে, মানে সব কিছু ফ্রিজ হয়ে গেছে। তো সেখানে যখন তুমি বাইক চালাবে, আমার ওগুলো করতে ভালো লাগে। আমি এসছি আমার স্পিতি ট্রিপ করার পর আমার মনে আছে 3 মাস আমার এইগুলো শক্ত হয়েছিল, মানে তোমার কোনো সার ছিল না। তো আমি চাই এরকম টাইপের ট্রিপ করতে, সেটা গ্রুপে সম্ভব হয় না, সেটা আমি ওদেরকে নিয়ে ওটা করতেও পারবো না। আমি দেখছি যেটা মার্কেটে, মানে যেটা তুমি বললে বলে তোমার কথার সূত্র ধরেই বলি, সেটা হচ্ছে দ্য মোস্ট মানে অর্গানিক ফর্ম এখন যারা ট্রাভেল ব্লগার, আমি এখানে তোমাকে ট্রাভেল ব্লগারই বলবো, তাদের অর্গানিক নেক্সট যেটা মুভ হচ্ছে সেটা হচ্ছে ট্রাভেল বিজনেসে তারা আসছে। তুমিও একটা ট্রিপ করিয়েছো, অন অফ ট্রিপ করিয়েছো, তুমি হয়তো কোনো কোম্পানি সেট আপ করোনি, তোমার ফিউচার প্ল্যানস কি আই ডোন্ট নো, অফলাইনে যা বলছিলে সেটা তুমি যেদিন ডিসক্লোজ করবে, বাট ট্রাভেল ব্লগিং এর নেক্সট অর্গানিক স্টেপ মনে হচ্ছে ট্যুর করানো। বাট ইন ইওর কেস বাইকিং ট্রিপের ক্ষেত্রে আমরা অফলাইনে বলছিলাম দেয়ার আর সার্টেন রিস্ক, মানে রিস্ক, পোটেনশিয়াল রিস্ক যে কোনো ট্যুরেই থাকে, বাট দেয়ার আর সার্টেন রিস্ক যেগুলো সবসময় অ্যাডিয়ার করার গ্যারেন্টি তুমি হয়তো সাবকনশিয়াস মাইন্ডে নিতে পারবে না। একদম, মানে তোমার মাথায় ওই প্রেশারটা থাকবে যে আরো 15, 20, 30 জন বাইকার্স তোমার সাথে রয়েছে, তখন তোমার কন্টেন্টে ফোকাস করার মতো সময় থাকবে।
হ্যাঁ, যে তোমাকে চেষ্টা করতে হবে ট্রিপটাকে কীভাবে তুমি সাকসেসফুলি করে নিয়ে বেরিয়ে আসবে, এটা হচ্ছে ব্যাপার। এটার জন্য একটা কারণ যে কন্টেন্টে বেশি ফোকাস করতে পারছি না, ওই জন্য ট্রিপ করতে চাইছি, সেটা টিম হয়তো সব করবে, অ্যাডভেঞ্চারাস বাঙালির যে কোর টিম ইউ উইল বি ফোকাসিং অন দ্য কন্টেন্ট। আমি কন্টেন্টে ফোকাস করতে চাইছি। কামিং টু দ্য কন্টেন্ট, তুমি একজন পশ্চিমবঙ্গের ট্রাভেল ব্লগার, প্রাইমারিলি বাংলায় ভিডিও বানাও, বাইকটা তোমার টুল, তুমি ট্রাভেল ব্লগিং করো। ট্রাভেল ব্লগিং স্পেসিফিক্যালি বাইককে টুল হিসেবে ইউজ করে ট্রাভেল ব্লগিংয়ে তুমি কি দেখছো বর্তমান অবস্থা, ফিউচার? কন্টেন্ট দু টাইপের হয়ে গেছে, এক হচ্ছে ইউটিউব স্পেসিফিক্যালি কন্টেন্ট, আর আরেকটা হচ্ছে তোমার ইনস্টাগ্রাম স্পেসিফিক কন্টেন্ট। ফেসবুক মাঝখানে একটু টাকা পয়সা দিচ্ছিল, এখন দেয় না একদমই, নো মানি, ফেসবুকে নো মানি। আর তারপরে ফেসবুকে কি কন্ট্রোভার্সিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, যেটা ইনস্টাগ্রামে আমি যেমন দেখেছি, আমি সেম ভিডিও ওয়েট আমি ভুলে যাওয়ার আগে আমি আটকালাম, অনেকে হয়তো বলবে বারবার ওকে কথা বলতে দিচ্ছেন না, কিন্তু আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, ফেসবুকে এক টাইপের বাইক কন্টেন্ট এখনো চলে বলে আমার মনে হয়, সেটা আনফর্চুনেটলি হচ্ছে র্যাশ ড্রাইভিং। হ্যাঁ, যেটা সব থেকে আমার মনে হয় খারাপ ফর্ম অফ কন্টেন্ট। এবার লোকে বলতেই পারে ব্যাড ইনফ্লুয়েন্স তো অনেক কিছুতে আছে, আমরা যা দেখি অনেক কিছু থেকে ব্যাড ইনফ্লুয়েন্স হয়, বাট এটা আমার মনে হয় মানে একটা মানুষ প্ল্যান করে র্যাশ ড্রাইভ করছে 100, 200, 300 স্পিডে, তার নিজের প্রাণটা তো সবার আগে চলে যাবে। তোমার কি মনে হয় এটা? একদম, মানে র্যাশ ড্রাইভিং দেখো এবার কন্টেন্টের জন্য, হ্যাঁ কন্টেন্টের জন্য কি বলে যায় না, পার্টিকুলার একটা কোনো টার্ম আছে হয়তো, এই টাইপের ভিডিওগুলো যেগুলো বানায়, এই ড্রাইভ করে, সেই দেখবে বাসের পেছনে ছুটছে, গাড়ির পেছনে ছুটছে, এরকম করে কাটাচ্ছে, উড়ে যাচ্ছে, অনেক সময় অ্যাক্সিডেন্টও তুলছে, মানে অ্যাক্সিডেন্ট আমিও মাঝে মাঝে তুলি। তার কারণ হচ্ছে আমিও এটা দেখাতে চাই যে যদি তোমরা আসো এই রিস্কটা তোমাদের সাথে হতে পারে, বাট তুমি কি প্ল্যান করে না, প্ল্যান করে কোনোদিন হয় না। সারা বছর ধরে এই কন্টেন্টই আসছে, মানে তারা সবসময় স্পটে থাকছে। তো এইগুলো এফেক্ট কোথায় করে বলো তো? একটা ব্র্যান্ডিং এর ক্ষেত্রে করে। ফিউচারে তুমি ধরে নাও কোনো বড় ব্র্যান্ডের সাথে কোলাবোরেশনের অপরচুনিটি তোমার কাছে থাকে না। যেমন লাকিলি মানে যদি তুমি বাংলা ট্রাভেল ব্লগিংয়ে ভিউয়ারশিপের দিক থেকে বলো, আমি হয়তো সেই টপ নচ জায়গায় পৌঁছাতে পারিনি এখন অবধি, কিন্তু ব্র্যান্ডেড কাজ আমি ভালোই করি, কারণ জানি না হয়তো তুমি নিজে সর্বোচ্চ মেধায় কাজ করছো, এটা ইম্পর্টেন্ট। আমরা আমাদের যেটুকুনি মেধা আছে, সেটা মধ্য মেধা হোক, সেইটুকুনি করতে পারলেই যথেষ্ট। বাকি তো যে একটা লোক ভালোবাসবে তোমাকে, যদি 10টা লোক ভালোবাসে, কাউকে যদি একটা লোক ভালোবাসে, উই শুড বি থ্যাঙ্কফুল। কিন্তু দায়িত্বশীল একটা যতটা দায়িত্ব, মানে আমরা যে বিশাল দায়িত্বশীল সবাই মানুষ তা নয়, একদম ভুল মানুষ মাত্র, এটা বলার কিছু নেই। যারা আমাদের ভুল ধরার জন্য বসে আছে তারাও ভুল করে। একদম এবার এখন ব্যাপারটা কি বলতো, যেটা তোমাকে বলছিলাম, ফেসবুক একই টাইপের কন্টেন্ট আমি ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব তিনটাতেই দিয়ে দেখি। কারেক্ট। তো কমেন্ট সেকশন তুমি দেখলে বুঝতে পারবে অনেকটাই ডিফারেন্ট। আমি ইনস্টাগ্রামে আমার একটা ভালো কন্টেন্ট যদি দিয়ে থাকি, তাতে আমার যে ফলোয়ার্সরা রয়েছে বা আমার ভিউয়ার্সরা রয়েছে, তারা জানে যে ও বৈদিককে অনেকদিন ধরে দেখছি, কেন কোন কারণেও দিয়েছে। এবার ফেসবুকে হঠাৎ করে এমন রিচ মানে পাওয়া যায়, যার কাছে পৌঁছানোর নয় পৌঁছে যায়, মানে একদম মানে ক্যাটাগরিক্যালি পারফেক্ট কথা বলেছো। বিকজ মানে যেহেতু আমি মানে নিম্ন বা মধ্য মেধার একটা স্যাটায়ার কন্টেন্ট বানাই, তো স্যাটায়ার কন্টেন্ট বানিয়ে আমি ফেসবুক আর ইনস্টাগ্রামে দিয়ে দেখেছি। আমার অভিজ্ঞতা বলছে ইনস্টাগ্রামে যে, আমি কাউকে ছোট বড় করছি না, এখনকার জেনারেশন বেশিরভাগ ইনস্টাগ্রামে কানেক্টেড, স্যাটায়ারটা তাদের বোঝাতে হয় না। ধরে নিলাম 50% তারা বুঝে নেয়, যারা ফেসবুকে চিনে গেল চিনে, যারা চেনে না তাদের অনেকে স্যাটায়ার কথাটা বোঝে না, সেটা তাদের দোষ নয়। এই অডিয়েন্সটা এরকম ভাবি দাও, ফেসবুকে তুমি কোনো কঠিন স্যাটায়ার, মানে তুমি বলতে চাইছো কোনো রাজনৈতিক কথা, তুমি ঘুরিয়ে বলছো, তোমার এফোর্টটা জলেই যাবে, সেটা বুঝতে পারবে না। কিন্তু একটা জিনিস জিতবে, যে বোঝে না পুরোপুরি বলবো না, যারা বুঝে গেছে তারা কমেন্ট করছে না, যারা বোঝেনি তারাই কমেন্ট করছে। তারা ঠিক আছে, তারা তাদের দিক থেকে ঠিক, বিকজ তারা দেখছে একটা আননোন ফেস চোখের সামনে আসছে, সে হঠাৎ একটা চিল্লামিল্লি করে কিছু বলছে, আই আন্ডারস্ট্যান্ড। বাট এটা কিন্তু যে কোনো কন্টেন্টের ক্ষেত্রে, মানে সবাইকে যে স্তরে রয়েছে না, সেই স্তরে মানে সবাই যে বুঝবে ফেসবুকে সেটা নয়। আমি লক্ষ্য করে দেখেছি ফেসবুক প্রচুর লোকের কাছে পৌঁছে যেত। হোপফুলি এখন ফেসবুকের অ্যালগরিদম আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, তাই তারা পয়সা দেওয়া অলমোস্ট বন্ধ করে দিয়েছে। বাট ইনস্টাগ্রামের অডিয়েন্সকে অনেক কিছু বোঝাতে হয় না, আর তোমাকে যারা ভালোবাসে তারাই তোমাকে ইনস্টাগ্রামে ফলো করতে যাচ্ছে। এটা আরও একটা মানে প্রাইমারি রিজন। ফেসবুকে কিন্তু তোমাকে ভালো না বাসা লোকেও তোমাকে যদি হেট করে কেউ, সেও ফলো করবে। আর যদি তোমার মধ্যে কোনো কন্ট্রোভার্সি দেওয়ার ক্ষমতা থাকে, তাহলে তোমাকে আরো বেশি করে ফলো করবে। আমি দেখেছি কোনো কন্ট্রোভার্সি, যদি কন্টেন্টে কন্ট্রোভার্সি থাকে, মানে কিছু কন্ট্রোভার্সিয়াল কিছু তুমি বলছো, তো ফেসবুক ওটা খুব রিচ দেয়। ভেরি গুড। তাহলে আমরা এবার কন্ট্রোভার্সি করব, সেটা হচ্ছে ট্রাভেল ব্লগিং। তুমি মোটো ব্লগিং করেও তোমাকে ট্রাভেল ব্লগার হিসেবে মানা হচ্ছে না কেন? আমি তোমাকে বলছি না, যে কোনো মোটো ব্লগার হঠাৎ করে ট্রাভেল ব্লগার বিভিন্ন ফেস্টিভ্যাল হয়, এই হয় সেই হয়, বিভিন্ন জায়গায় ডাকা হয়, তুমি হয়তো
ফর এ চেঞ্জ তুমি এখনই বলবে তুমি একটা দুটো জায়গায় ডাক পেয়েছো, বাট আমি ওটার কথা বলছি না, আমি জেনারিক বলছি। তুমি নিজেও জানো যে ট্রাভেল ব্লগার বলে বৈদিক ট্রাভেল, বৈদিক তো মোটো ব্লগার। কেন মনে হয় তোমার কি মতামত? মেবি আমিও ওরকম ভাবে ফোকাস করিনি, কারণ আমাদের এই সেগমেন্টটা একদম নিশ হয়ে গেছে, মোটো ব্লগিং একটা আলাদা জনরা। হ্যাঁ, তো সেই জায়গাটা করছি। বাট ইউ আর নট অনলি টকিং অ্যাবাউট বাইকিং, বাইক পার্টস, বাইক কিরকম পারফরম্যান্স করছে সেটা তোমার ব্লগিং এর তো মেন কন্টেন্ট নয়। একদম, তুমি তো বেড়ানোটাকেই প্রমোট করছো, একদম তো জায়গাটাই প্রমোট করছো। তো ওয়াই ইজ, করছি। মানে এটা কেন ট্রাভেল ব্লগিং নয় তাহলে? এটা ঠিক রিজনটা আমিও পার্টিকুলারলি বলতে পারবো না, যে তবে ট্রাভেল তো করি এবং মানে মানে খুব খুব কঠিন কঠিন জায়গাও এক্সপ্লোর করেছি, যেটা হয়তো করেছো। মানে আমি বলতে পারি দেখেওছি আমার কন্টেন্ট এরকম, অন্তত তোমাকে আমি 8-10টা কন্টেন্ট দেখিয়ে দেবো যেখানে যে জায়গাগুলোতে প্রথম ব্লগ আমিই করেছি বাংলাতে, ব্লগ বলেছি কিন্তু গেছে অনেক, বুঝতে পেরেছি বাঙালিরা যায়নি এরকম জায়গা নেই, খুব তো কম আমি তো আই উইল অলওয়েজ ট্রিট ইউ অ্যাজ আ ট্রাভেল ব্লগার। এগেন তুমি বাইক করে যাচ্ছ, কেউ গাড়ি করে যাবে, অনেকে সাইকেল করেও যাচ্ছে, কেউ ট্রেনে করে যাচ্ছে, কেউ প্লেনে করে যাচ্ছে। আমি তো কোথাও বেড়াতে গেলে একটা ট্রান্সপোর্ট তো ইউজ করবো। তুমি যদি শুধু বাইকের তেল কি করে চেঞ্জ করবেন, কি করে বসবেন, এই বাইক নেবেন, ওই বাইকের ব্লগ করতেন, তাহলে বুঝতাম যে তুমি মোটো ব্লগিংটাই ওইটা তোমার নিশ ইন্ডাস্ট্রি, সেটা তো নয়। কারেক্ট মি ইফ আই এম রং। এটাতে কি বলতো, যদি ধরে নাও সেগমেন্টটা এরকম হয়ে গেছে যে একটা ট্রাভেল ব্লগারের আগে একটা মোটো যুক্ত হয়ে গেছে, মোটো ট্রাভেল ব্লগার। ট্রাভেল ব্লগাররা কি ফিডব্যাক দিচ্ছে তোমাকে? তোমার তো বিভিন্ন ট্রাভেল ব্লগারের সঙ্গে পরিচিতি আছে। যেমন আমার খুব বেশি, দেখো আমি তোমার প্রথমে আমি ইন্ট্রোভার্ট, সবার সাথে সবসময় কথা হয় না, তবে শিবাজিদার সাথে আমার কথা হয়। শিবাজিদা আমাকে এরকম অনেকবারই বলেছে যে যে জায়গাগুলো তুমি প্ল্যান করতে পারবে, হ্যাঁ আমি চাই তুমি আফ্রিকায় রাইড করো, আমি চাই তুমি এখানে রাইড করো, তো প্ল্যান করতে পারবে। আপাতত শিবাজিদা তো আমার মনে হয় ট্রাভেল ব্লগার হিসাবেই দেখে। এবার এটা কেউ আমাকে কিন্তু এরকম বলেনি যে তুমি মোটো ব্লগার, ট্রাভেল ব্লগার, এই জনরাটা কিন্তু প্রথমেই থেকে এসেছে। যেমন আমাদের যে মোটো ব্লগিংয়ের, আমি এটা এই কারণে জিজ্ঞেস করছি বিকজ আমাকে অনেকে বলেছে, হ্যাঁ আমি তো ট্রাভেল ব্লগিং, মোটো ব্লগিং কোনোটাই করি না, কিন্তু আমি অডিয়েন্স হিসেবে প্রচুর মানুষের সঙ্গে আলোচনা করি, প্রচুর ব্লগারের সাথে। তাদের দোষ নয় সেটা, এটা মানুষের মাথায় চলছে। যেমন তোমার মাথাতেও আর নেই তুমি বলছো, তাদের মাথাতেও কিন্তু এটা মানে সাবকনশিয়াস মাইন্ডে যে ও তো মোটো ব্লগার, অমুক তো মোটো ব্লগার। এটা আলাদা জনরা আছে বলে জানে। আজকে জনরা ইজ देयर, আই গট ইট, জনরা ইজ देयर, বাট ইভেন্চুয়ালি তুমি তো সেই জায়গার ইনফরমেশন শেয়ার করছো, তুমি সেই জায়গার বেড়ানোর স্বপ্ন দেখছো। আমরাই হয়তো এটাকে সেরকমভাবে ফোকাস করিনি। কাল থেকে যদি আমি আমি নিজেকে মোটো ব্লগারও বলি না, আমি বলি আমি অ্যাডভেঞ্চার ট্রাভেলের কন্টেন্ট ক্রিয়েটর। বরং কেউ যদি এক জায়গায় প্লেনে করে পৌঁছাচ্ছে, সেই রাস্তাটা মিস করছে, রাস্তা দিয়ে তুমি যেতে পারছো। আমার তো মনে হয় কোনো দেশ, কোনো রাজ্য, কোনো জায়গা দেখার জন্য সেই জায়গাটা জানতে যাওয়াটা যে পারবে। আমি পারবো না, আমার কোমর ব্যথা করবে, আমার রিস্ক, তাই আমি পারবো না। ও পারছি, ও করবে। আমার কাছে গিভেন আ চয়েস, আমরা গাড়ি নিয়েও বেরোতে পারবো, আমরা গাড়ি নিয়ে ট্রিপ করি না। মানুষ গাড়ি নিয়ে উইকেন্ড ট্রিপে যায় না, মন্দারমণি দীঘার কথা বলছি না, বাট অন্যান্য জায়গায় গেলে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। তো এই জন্য আমার মনে হয় ভবিষ্যতে এই অ্যামালগেমেশন অফ ডিফারেন্ট, এটা কোনো ইন্ডাস্ট্রি, দেখো ইন্ডাস্ট্রি বলে ব্যাপার নেই। আমি যেটুকু শুনেছি সেটুকু তোমায় জিজ্ঞেস করলাম যে ট্রাভেল ব্লগিংয়ের একটা পার্ট হিসাবে মোটো ব্লগিংকে কিন্তু সাবকনশিয়াস মাইন্ডে লোকে অতটা বেশি হয়তো দেখে না, বাট আমার কাছে ট্রাভেল ব্লগিং, তুমি যেটা করছো সেটা ট্রাভেল ব্লগিং। এবার তুমি যেটা করছো তোমার কাছে মোটো ব্লগিং, এই মোটো ব্লগিংয়ের অবস্থাটা কি পশ্চিমবঙ্গে, মানে পশ্চিমবঙ্গে নয়, মানে বাঙালি ক্রিয়েটারদের অবস্থা কি? মোটো ব্লগিংয়ের জায়গাটা এখন একটু স্ট্যাগনেন্ট হয়ে গেছে, সেটা আমার কাছে মনে হচ্ছে। তার কারণ হচ্ছে আমি ইন্ডিয়ার মধ্যে প্রায় ধরুন আপাতত 80-90% জায়গা কভার করে ফেলেছি। বাকি 20% কিছু বাকি আছে, সেগুলো আস্তে আস্তে হয়তো আগামী 6 মাস 1 বছরের মধ্যে কমপ্লিট করে ফেলবো। হ্যাঁ, তারপরে এই যে আফ্রিকা বেরোবো, আফ্রিকা কিন্তু আমি চাইলে আজকে আফ্রিকা বেরোলে ফ্লাইটে করে আমি চলে যেতে পারি, তারপরে বাইক নিয়ে বেরোবে। ট্যাকে করে বাইকটা যদি নিয়ে যেতে হয় সেটা অনেক এক্সপেন্সিভ। কেন নিয়ে যাবে তুমি ওখানে গিয়ে বাইক রেন্টে নেবে? বাইক রেন্ট নিলে হয়তো তুমি একে তো দেখেছো, এই কাজাখস্তান, কিরগিজস্তান, আফগানিস্তান ট্যুর করেছে ওই যে ছেলেরা, ওয়ান্ডার দা। হ্যাঁ, ওয়ান্ডার দা পারচেজ করে ওখানেই বেচে দিয়েছে। এবার সেটাই তো আমি বলছি, যেহেতু আমার আলটিমেটলি তো মাতৃভাষায় কন্টেন্ট ক্রিয়েট করি, ভিউয়ারশিপ হচ্ছে 30-35 হাজার রেগুলার ইউটিউবে। বাট এটা তোমাকে মানতে হবে, আমি মানছি আমাদের পার্শ্ববর্তী দেশ, আমি নাম করবো না, আমরা নাম করতেও পারি, সালাউদ্দিন সুমন আছেন, ট্রাভেল ব্লগ বানান, সাহস করে তো আন্টার্কটিকা গিয়ে ট্যুর করলেন বাংলা ল্যাঙ্গুয়েজ। এবং আজকালকার দিনে দেখছি পশ্চিমবঙ্গ থেকে বেশি বাংলাদেশের ট্রাভেল ক্রিয়েটাররা সব ধরনের ট্রাভেল ব্লগ বানাচ্ছে, মানে কেউ 1 মাস 2 মাস আফ্রিকা থেকে যাচ্ছে, কেউ বেসিক বাজেট বানাচ্ছে, কেউ বড় বানাচ্ছে, যেটা আমরা হিন্দি ইংলিশে দেখে থাকি। সেই জিনিসটা বাড়ছে বৃহত্তর সমাজে। কাউকে একটা রাস্তা দেখাতে হয় প্রথম যেতে গেলে, তো ধরো তুমি হয়তো রাস্তাটা দেখালে,
তোমার রেভিনিউ শুধু নিজে জেনারেট করলে না, তোমার সাথে কোনো ব্র্যান্ড এলো, সেটাই বলছি। ব্র্যান্ড কেউ আসতে হবে। সেটাই বলছি। আর অবশ্যই আফ্রিকা বাইকে গেলে আমায় বললো, আমি চেষ্টা করবো বুড়োহারে যাওয়ার। এই যে ব্র্যান্ডের আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই, মানে আমার একটা রাইড ছিল, সেটা হচ্ছে অল ইন্ডিয়া রাইড, একটা কমিউনিটি আছে XBHP বলে, বাইকিং কমিউনিটি। তো তাদের রাইড ছিল, আমি যাচ্ছিলাম, ও দিল্লি থেকে রাইড শুরু করেছে, করে কলকাতায় এসছে, কলকাতা থেকে ভাইজ্যাক হয়ে, বেঙ্গালুরু হয়ে, ওদিকে গোয়া টোয়া হয়ে, মুম্বাই হয়ে আবার ও দিল্লি ব্যাক করবে। এটা হচ্ছে একটা সার্কেল ট্রিপ। তো এই ট্রিপে আমি জয়েন করেছিলাম, আমি ছিলাম কলকাতা থেকে ভাইজ্যাক জার্নি করেছি, ওরাই বাইক প্রোভাইড করেছে, কলকাতা থেকে ভাইজ্যাক গেছি, ভাইজ্যাক থেকে ফ্লাইটে আবার চলে এসেছি। তো আমি একটা জিনিস যেটা দেখেছি, আমি মানে বাংলা ছেড়ে যখন নর্থ ইন্ডিয়া হোক, যেটা দিল্লি হোক বা হরিয়ানা হোক, ওই সব দিকের মোটো ব্লগিং যারা করে, যেটা আমি সো কল্ড মোটো ব্লগার, তো ওই মোটো ব্লগিংয়ের যে জন্নাটা রয়েছে, অনেক ব্র্যান্ডস রয়েছে তার। সাউথ ইন্ডিয়ার একটা ছেলের সাথে আমার আলাপ হয়েছিল ওখানে গিয়ে, সেম ভিউয়ারশিপ রয়েছে, হয়তো আমার থেকে তখন ওর একটু কমই ছিল, ও নিজের ব্যাগের মধ্যে 7-8টা ব্র্যান্ড নিয়ে ঘুরছে, যেটা ওয়েস্ট বেঙ্গলে নেই। বাট আই থিঙ্ক উই উইল গেট দেয়ার, বিকজ ওয়েস্ট বেঙ্গল বিভিন্ন কোণে পিছিয়ে আছে বলবো না, আমরা একটু লেট স্টার্ট করেছি, উই উইল ইভেনচুয়ালি গেট দেয়ার, সেই জায়গাটা আসবে এবং সেটার প্রথম খিটটা যারা লাইনে রয়েছে তারা পাবে, টিকে থাকলে, ছেড়ে দিলে পাবে না। যারা যারা রইবে তখন ওই মুহূর্তে লাইনে, তারা দে উইল গেট দ্য ক্রিম অফ দ্য সোসাইটি। আরেকটা কারণও হতে পারে, তার কারণ কি জানো তো, যেহেতু আমি জানি না এটা বলাটা একটু কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে নাকি, যে কন্ট্রোভার্সি, উই নিড কন্ট্রোভার্সি। ওটা কি, আমরা বাঙালিরা না অনেক সময় বলিউড, হলিউড এদেরকে একটু বেশি ফলো করি, আমাদের বাংলার যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ রয়েছে, যা এখানে যে সিনেমা হয়, আমরা ওটার থেকে আমরা বরঞ্চ মুম্বাই বা হলিউডে কি তৈরি হচ্ছে সেটার উপর আমরা বেশি ফোকাস রাখি, ওটাই দারুণ হয়। বাস হয়ে গেল, এটাই ভিডিওর প্রথমে যাবে। বাজে হলেও মনে হয় যে ওটাই সবথেকে ভালো ছিল, দারুণ ছিল। এটা তো কিছু একটা আছে, যেমন সাউথ ইন্ডিয়াতে ওদের কাছে স্কোপটা বেশি, মানে ওদের রিজিওনাল ল্যাঙ্গুয়েজে বিশাল পাওয়ার রয়েছে। মানে আমার হিন্দি অত দেখার দরকার নেই, আমরা সাউথ ইন্ডিয়ার ব্লগারের ব্লগ নিয়ে দেখি। তামিল পিপল, তেলুগু পিপল গোয়িং অল ওভার দ্য ওয়ার্ল্ড মেকিং দ্য ভিডিওস ইন देयर ওন ল্যাঙ্গুয়েজেস এন্ড দে আর সেলফ সাস্টেনেবল। একদম। পাঞ্জাবিরা তো সংখ্যায় টোটালিটিতে হয়তো কমই হবে বাঙালিদের থেকে, মানে ল্যাঙ্গুয়েজের দিক থেকে দে আর অলসো মেকিং মেরিজ। আমি তো কয়েকদিন পরে আমার তো মনে হচ্ছে গুজরাটি ব্লগার, উড়িয়া ব্লগার, তারাও কমিউনিটি বেসড ট্যুরিজম করতে করতে ওয়ার্ল্ডে ছড়িয়ে যাবে। সেখানে বাঙালির সংখ্যা বেশি, এটা লোকে বলতে পারে যে বাংলাদেশি আর এই দেশের বাংলায় ভেঙে গেছে। আমাদেরও তো জনসংখ্যা কম নয়, আমাদের জনসংখ্যা সাপোর্টে অনেক দূর যাওয়া সম্ভব। তেলেগু কত লোক থাকবে ওয়ার্ল্ডে, তুমি ভাবো না, একটা তেলেগু ব্লগারের 40 প্রচুর ব্লগার আমি আফ্রিকাতেই দেখছি। হ্যাঁ অবশ্যই হবে, 40 লাখ ফলোয়ার তেলেগু। নো হার্ম, সবাই এগোবে একসাথে, কিন্তু নিজের পক্ষে একা এগোনো সম্ভব নয়। কমিউনিটি শুধু না, একটা ব্র্যান্ড সাপোর্টও দরকার, বাট এটা জোর করে আসবে না। আমার মনে হয় বাংলা ব্র্যান্ড আজ নয় কাল কথা বলতে গেলে অনেকে বলে তুমি বিক্রি হয়ে গেছো, এই হয়ে গেছে। এখন আমি কিন্তু আমার জায়গায় খুব চুজি, মানে আমাদের বিলটা দিও, টিল দ্য টাইম ইউ আর পেইং ইউর বিলস। তুমি এখন বিক্রি করে বিল পে করবে নাকি মানে লোকের থেকে চেয়ে ভিক্ষা করে করবে, দ্যাট ইজ ইওর কল। একদম, তোমার তো ঘর তোমাকে চালাতে হবে, আর তুমি সৎ পথে চালানোর চেষ্টা করবে, অসৎ পথে না। বিক্রি একদম সম্পর্ক নেই। ব্র্যান্ড আবার কি, ব্র্যান্ড ইন্টিগ্রেশন শাহরুখ খান করে না? হ্যাঁ, তুমি শাহরুখ খান নয়, কিন্তু আমরা শাহরুখ খান নিয়ে কথা বলতে পারবো না তাও নয়। হি ইজ জাস্ট আ হিউম্যান বিং, উই আর হিউম্যান বিং। আমাদের রক্ত ব্লাডে তো লালই তো নাকি? তাহলে শাহরুখ খান, সচিন তেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলির নাম আলবাত করবো, আমি তো করবো, বিকজ এরা যদি কোনো ব্র্যান্ড বেচতে পারেন, তাহলে তুমি যদি একটা ব্র্যান্ড পেয়ে থাকো, তোমার পক্ষে পাওয়া তো কঠিন ব্যাপার, এদের পক্ষে পাওয়া সহজ ব্যাপার। তো তুমি যদি ব্র্যান্ড পার্টি বিক্রি হওয়ার কি আছে, তুমি তো ব্র্যান্ডটা মানে তুমি তো আর মানে কি বলবো, এমন কিছু বিক্রি করছো না মানুষের পক্ষে ক্ষতিকর। না ক্ষতিকর কোনো জিনিসই করিনি। তুমি বললেই লোকে নিয়ে নেবে, কোনো ব্যাপার নেই, এরকম ব্যাপার নেই। নিজেরা চেক করবে, নিজেরা দেবে, সিম্পল ব্যাপার হচ্ছে এটা। মোটো ব্লগিংটা একটু এক্সপেন্সিভ হয়ে গেছে। ব্লগারের সঙ্গে সম্পর্ক কেমন? ব্লগারের সাথে সম্পর্ক ভালো। কিছু ব্লগারের সাথে সম্পর্ক খুবই ভালো, এবার কিছু ব্লগারের সাথে সম্পর্ক খারাপও হয়, এবং এটা একটা কম্পিটিশনও চলে আসে। কম্পিটিশন ইজ ডিফারেন্ট, বাট মানে ঈর্ষা চলে আসে, ক্ষতি করার টেন্ডেন্সি চলে আসে। ক্ষতি করার যে কোনো ইন্ডাস্ট্রিতে হতে পারে, এটা ব্লগার বলে ব্যাপার নয়। মানুষ একটার সঙ্গে সরকারি মানে যে কোনো চাকরি করলেও পাশাপাশি দুটো টেবিলে বসলে একে অন্যের, এখানে আবার ঘুরে ফিরে ওইটাই চলে আসে যে আমাদের কমিউনিটির ব্যাপারটা, আমরা একটুখানি বাই কমিউনিটি, আমাদের রাষ্ট্রীয় মানে যন্ত্র হচ্ছে কাঠি। তো এটা কি এখানেও আছে? কাঠি তোমাদের মানে তুমি কাঠি বলবো না, কাঠি নেই, কাঠি কোনো জায়গায় নেই এরকম। আমার মোটো ব্লগিং সেগমেন্টেরও অনেক মোটো ব্লগার মাঝে মাঝেই আমাকে ফোন করে, বললো তোমার নাম্বার বা তোর নাম্বার চাইছে কোনো ব্র্যান্ড, তাহলে দিয়ে দিচ্ছি। আমিও আমার সাইড থেকে যেটুকুনি লাগে আমি করে দিই। আমি চাই যে টোটাল কমিউনিটি, কারণ আমাদের ভিউয়ারশিপই এইটুকুনি টোটাল, তার মধ্যে যদি আমরা আবার মারপিট করি, ওটাকে ভাঙাভাঙি করি,
তো লাভ আলটিমেটলি আমাদের হবে না, তো লস হয়ে যাবে আমাদের। একদম। তো দেয়ার আর ভেরি সেটাই ফিউ হচ্ছে পিপল যারা পজিটিভ সাইডটা যে কোনো ইন্ডাস্ট্রির বলে, মানে মানুষের সঙ্গে কথা বলতে গেলে আমাদের মাইন্ডসেটটাই নেগেটিভ হয়ে গেছে। আরে না 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 না, আমি তো ফেমাস হয়ে যাবো এরপরে, ফেমাস হয়ে যাবো বলে আমি পেমেন্ট করবো, কারণ আমি ফেমাস ও ফেমাস লোকের সঙ্গে বসেছি। দীপদা আমার থেকে অনেক বেশি না famous, না আমরা না, ওর famous থেকে famous কিচ্ছু হতে পারি না। হ্যাঁ আমি অনেকবার চ্যাংড়াদার ভিডিও দেখেছি, অনেক লাইকও করেছি তোমার ফেসবুকের ভিডিওতে, তার সাথে ভালো লাগে। তুমি মানে একটু তোমার unique। ক্যারেক্টারটার ব্যাপারটা মানে আমি বলবো না যে কি অবজেক্টিভ রেখেছিলাম, বাট জিনিসটা ভালো লাগে, আইডিয়া, দ্য হোল আইডিয়া। হ্যাঁ, ক্যারেক্টারটা খুবই ভালো লেগেছে, মানে যেরকমভাবে তুমি আসর এলা নিয়ে কথাবার্তা বলো, ইউনিক। মানে সবাই তো করছে ফুড ব্লগিং, তো তুমি একটুখানি আলাদা রকমেরই করো আর কি। যাক, এটা বলার পরে আমার আরো ফুলে যাচ্ছে। আমার ক্যামেরা যিনি করছেন, আমার রোগা হয়ে গেছে বন্ধু, বিনা অনেকটা। পয়সায় যিনি ক্যামেরা করছেন, উনি অলরেডি পেছন থেকে বলছেন এবার কাটো, ফ্রিতে এর বেশি করতে পারবো না। তোমার জীবনের আলটিমেট মানে এম কি? জীবনের রাত্রে শোয়ার সময় কোন জিনিসটা শান্তি দেয়? 10 বছর আগে কোন জিনিসটা শান্তি দিত, এখন সেটা কোন জিনিসটা শান্তি দেয়? রাত্রে এখন শোয়ার আগে শান্তি পাই না, কারণ যে Very জায়গায় good. পৌঁছাবো ভেবেছি ওই জায়গায় এখনো পৌঁছাতে পারিনি। মানে হাঙ্গারটা রয়েছে, হ্যাঁ রয়েছে, এখনো রয়েছে। এই হাঙ্গারটাই ওর জার্নিটাকে এগিয়ে নিয়ে যাবে। মানে লাইফ যদি সেরকম শান্তি যদি কোনোদিন চেষ্টা করি পাওয়ার, তো শান্তিটা আমার কাছে ওটাই যে এমন কিছু অ্যাডভেঞ্চার ট্রিপ করে যেতে চাই, হয়তো সেখানে ক্যামেরা না নিয়ে আমি করছি নিজের চোখকে শান্তি দেওয়ার জন্য। কমেন্ট সেকশনে বেশ একটা অন্তরঙ্গ কমেন্ট পাও, মানে তোমায় কারো ভালো লেগেছে? মানুষকে ভালো লাগতেই পারে, পুরুষ মানুষের কমেন্ট নয়, অপোজিট জেন্ডারের কমেন্ট। কমেন্ট সেকশনের কথাটা আসছি আমি, মেসেঞ্জার বলো বা এমনি ইনস্টাগ্রামের মেসেঞ্জার বলো, মুখে একটা যেটাতে হালকা হাসি। না না সেটাতে কিছু Blushing. কমেন্ট আসে, অতটা দেখা হয় না, কিন্তু নর্মাল আমার ভিডিওতে মনে হয় না কোনো মেয়ের সাহস আছে যে ওরকম কমেন্ট করে দেবে। সাহসের কি আছে? মানুষ সাহসের appreciate কারণ- করতেই না পারে। না না না, সেটা ব্যাপারটা হচ্ছে যে কারণ কি আমার ওয়াইফ তো আমার সাথে ট্রাভেল করে। আচ্ছা, তাতে কি ও হয়েছে? ওটা আজকাল একদম তো মাইনুটলি ফলো আজকাল করে। মানুষজন অত ম্যাটার করে না। মানুষ যদি কাউকে মনে করে যে একটা কমপ্লিমেন্ট দেবে, এখনকার জেনারেশনের মানুষ সত্যি, তুমি মানে তুমি কেন, যে কোনো মানুষ ম্যারিড আনম্যারিড কমপ্লিমেন্ট দেওয়ার জন্য তো কোনো ইটস নট আ সিন। হ্যাঁ, হ্যাঁ। তাই জিজ্ঞেস করলাম যে তোমার বউ তোমার সঙ্গে যাচ্ছেন, অবশ্যই তোমার বউ অ্যাপ্রিশিয়েট কমেন্ট করবে। কমেন্ট পাই না, পেয়েছি, হ্যাঁ, পেলে এই বেশ তো। ভালোও লাগে। এই তো, ভালো তো কিন্তু লাগবেই। সংখ্যা খুব কম, হয়তো হ্যাঁ। মেসেঞ্জারে অনেকে মেসেজ করেছে, হয়তো সেটা হয়তো আমার দেখা হয়নি। আই হোপ তোমরা কেউ এই কথাটা আগে ওকে জিজ্ঞেস করোনি, একটু কমেন্টে আর একটু ডিটেলে জিজ্ঞেস করতে পারো তোমরা, এই ভিডিওর কমেন্ট বা ওর কমেন্টে গিয়ে। অবশ্যই ডিটেলে যতটা পারবে আর কি, ততটা এই জিনিসটার আনসার দেবে। ওইদিক থ্যাংক ইউ ভেরি মাচ, তুমি আমাকে টাইম দিলে এতটা। আরে না, মানে আমরা এই ক্যামেরা পড়ে যাচ্ছে আমাদের, ক্যামেরাম্যানের হাত থেকে পড়ে যাচ্ছে, ফ্রিজ হয়ে যাচ্ছে হাত। মানে বলছে ওই যে যেটা বলেছি, জার্নি ইজ ইম্পর্টেন্ট, এন্ড রেজাল্ট নয়। তো বলছে থেমে যেতে কেন, তো আমরা এখানে থামিয়ে দিচ্ছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। বৈদিকের চ্যানেল প্রমোট করবো না, বিকজ বৈদিককেই আমাকে প্রমোট করতে হবে, কারণ উপায় নেই, ওর হাতে পায়ে ধরা ছাড়া উপায় নেই। আরে কি থ্যাংক ইউ ভেরি মাচ তুমি টাইম দেওয়ার জন্য, এবং আমরা একটা নতুন কিছু এক্সপেরিমেন্ট করলাম। একদম। খাওয়াতে বেশি পারলাম না, বাজেট আরে নেই, না। ঠিক আছে, এসিও চালাতে পারলাম না, পেছনে পাখা চলছে, আমাদের এখন কাটতে হবে। টাটা বাই বাই, থ্যাংক ইউ। চলো, নমস্কার।